আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মতিঝিল ইংলিশ ভার্সনে অনলাইন ক্লাসে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বরাবরের মতো রয়েছি আজকে আতাউর রহমান সায়েম, শিক্ষক বাংলা বিভাগ, মতিঝিল ইংলিশ ভার্সন দিবা শাখা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 28 আষাঢ় 1427 বঙ্গাব্দ, 12 জুলাই 2020 খ্রিস্টাব্দ, 20 জিলকত 1441 হিজরি, রবিবার। আজকে তোমাদেরকে আমি যে ক্লাস নেব কিছু আগে ছবি দেখাই, তোমরা একটু খেয়াল করো। এটা হচ্ছে পল্লী গাইড ছবি, তাই না? তো এগুলো পল্লী গাইড ছবি তোমরা দেখতেছো, তাই না? একজন মা তার অসুস্থ বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, বলো তো ছবিতে শহরের না গ্রামের মাদের দেখতে পাচ্ছি? আশা করি তোমরা বলতে পারবে কি গ্রামের মা, তাই না? মানে পল্লী মা, পল্লী জননী। তো আজকের আমাদের পাঠের শিরোনাম কি? পল্লী জননী। পল্লী জননী লিখেছেন কে? কবি জসীমউদ্দিন, তাই না? বানানটা খেয়াল করো। এখানে একটা হসন্ত, দ দীর্ঘইকার, দন্তেন্য। অনেকে দয় দয় একসঙ্গে দেয়, কিন্তু একসঙ্গে হবে না। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ড বই খোলো, এটা 242 পৃষ্ঠায় রয়েছে। আমরা এই পল্লী জননী কবিতায় কি কি জানতে পারবো দেখো শিখন ফলে। কবি পরিচিতি বলতে পারবে, সন্তানের প্রতি মায়ের অকৃত্রিম ভালোবাসা স্বরূপ বলতে পারবে, মুমূর্ষু সন্তানকে ঘিরে মাতৃহৃদয়ের হাহাকারের দৃষ্টান্ত উল্লেখ করতে পারবে, পল্লীর দরিদ্র পরিবারের জীবনচিত্র ব্যাখ্যা করতে পারবে, পল্লীর রাত্রির পরিবেশের নিখুঁত রূপায়ণ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কবি জসীমউদ্দিনের বায়োগ্রাফিতে যাই। খেয়াল করো, কবি জসীমউদ্দিনের বাড়ি ওটা। ওনার জন্ম হচ্ছে 1903 খ্রিস্টাব্দে। আচ্ছা, এখানে একটু কথা বলে নেই। বোর্ড বইয়ে এবং বেশিরভাগ যত ওনার বই রয়েছে সবগুলোতে 1903 সাল লেখা, কিন্তু আসলে ওনার জন্ম কিন্তু 1903 সালে নয়। আমি বোর্ড বইয়ের বাইরে একটু তথ্য দিচ্ছি। সেটা হচ্ছে ওনার অরিজিনাল জন্ম হচ্ছে 1902 সালে। তোমরা এখন ভাববে যে স্যার এটা কেমন কথা? হ্যাঁ, উনি একটা অনুষ্ঠানে মজা করে বলেছিলেন ওনার যে স্কুলের প্রধান শিক্ষক, এটা ওই 9-এর নাম রেজিস্ট্রেশনের সময় বয়সটা 1 বছর কমিয়ে দিয়েছে। এই জন্য উনি বলেছিলেন যে স্যার আমার 1 বছর জীবন থেকে কি খেয়ে ফেলছে। তো যাই হোক, ওনার অরিজিনাল জন্ম হচ্ছে 1902 সাল, কিন্তু সার্টিফিকেট হচ্ছে কি 1903 সাল। ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে ওনার জন্ম। মাতুল্লায় জন্মগ্রহণ করেন উনি। শিক্ষাজীবন মাধ্যমিকে ফরিদপুর জেলা স্কুল, উচ্চ মাধ্যমিক রাজেন্দ্র কলেজ, উচ্চশিক্ষা BA রাজেন্দ্র কলেজ এবং MA কলকাতা বিশ্ববিদ্যালয়। কর্মজীবন উনি অনেক জায়গায় বলবো যে জীবন অতিবাহিত করেছেন। এর মধ্যে দেখো, ওনার শিক্ষকতা শুরু হয় প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা প্রভাষক পদে। পরে উনি প্রাদেশিক সরকারের প্রচার বিভাগের পাবলিসিটি অফিসার হিসাবে যোগদান করেন। চাকরির পাশাপাশি তিনি সাহিত্য সাধনায় মগ্ন ছিলেন। উনি অনেক গ্রন্থ লিখে গেছেন। কয়েকটি গ্রন্থের বলছি এখানে: নকশিকাথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, সখিনা, রাখালি, বালুচর, ধানক্ষেত, চলে মুসাফির, জীবনকথা, বোবা কাহিনী, হাসু, একপাশের বাসী, বাঙালি হাসির কাহিনী, কবর, বাঁশের বাজি ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, এবার আসো যে উনি তো পল্লীর মানুষের আশা স্বপ্ন নিয়েই তো লেখেন, তাই না? এই জন্য তো তাকে পল্লী কবি বলা হয়। তো ওনার মৃত্যু তারিখটা আগে জেনে নেই, যে 1976 সালের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো,
তোমরা যদি কোনো কবির জন্মসাল বা মৃত্যুসাল বের করতে আসো তারিখ সহ, তুমি বাংলা জানলে ইংলিশ বের করতে পারবে, ইংলিশ জানলে বাংলা বের করতে পারবে। সূত্রটা একটু খেয়াল করবে। যেমন ধরো এখানে জন্ম দেওয়া আছে, বছর যদি ধরি, তারপরে ধরো মাস এবং দিন। খেয়াল করো, ওনার জন্ম হচ্ছে 1903, সার্টিফিকেটে অরিজিনালিতে 1902, 30শে অক্টোবর। তাহলে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে 10। আচ্ছা, তারিখ কত? 30, তাই না? ওকে, এবার আমরা একটা সূত্র প্রয়োগ করব। 593 বছর 3 মাস 13 দিন। আমরা বিয়োগ করবো। এখন বিয়োগ করলে কী পাবো দেখো, এখানে কত হচ্ছে 7, তাই না? 1 17 হাতে নেই, এখানে হচ্ছে 7 হাতে নেই, তাই না? এখানে 3 3 মিলে যাচ্ছে, তারপর হচ্ছে 9 10 1, তাই না? হ্যাঁ, তারপর হচ্ছে 9 10 না, 1 গেল। এবার হচ্ছে 5 4, তাই না? 1, 1410 হচ্ছে, তাই না? আচ্ছা, যদি 7 বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, তাহলে এটা হবে কার্তিক। খেয়াল করো, তাহলে 17ই কার্তিক 1410 বঙ্গাব্দ। তুমি বাংলা জানলে ইংলিশ যদি বের করতে চাও তাহলে 593 বছর 3 মাস 13 দিন যোগ করবা, তখন তুমি কি খ্রিস্টাব্দ পেয়ে যাবে। এটা এইভাবে তুমি যে কোনো কবি সাহিত্যিক, এমনকি তোমার নিজের জন্ম তারিখও বের করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা জসীমউদ্দীনের সম্পর্কে অনেক জানবো। ওনাকে পল্লী কবি বলা হয়, তোমরা জানো। তো পল্লী কবি বলাতে উনি একটু মন খারাপ করেছিলেন যে উনি এত শিক্ষিত। তোমরা জানো যে উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। বাংলায় স্নাতকোত্তর যখন উনি করেন, ওনার একটা কবর কবিতা ছিল, বিখ্যাত কবিতা। অবশ্য উনি এটা ক্লাস 10-এ লিখেছিলেন, কিন্তু যখন উনি মাস্টার্সে পড়েন তখন তার এই কবর কবিতাটি নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে, যেমন এখন তোমরা এনসিডিবিতে বোর্ড বই পড়তেছো, তো ওনার ওই কবর কবিতাটা তখন ছিল প্রবেশিকা, অর্থাৎ এসএসসির সমান এটা কি সংযুক্ত করা হয়। তার মানে দেখো, উনি মাস্টার্সের স্টুডেন্ট আর ওনার কবিতা মানে বোর্ডের বইয়ে কি সংযুক্ত করা হয়। তোমরা যদি ওনার সম্পর্কে আরও জানতে চাও, ওনার সম্পর্কে বলে অনেক কিছু বলা যাবে। তোমরা হয়তো স্লাইডে কিছু দেখতেছো, আমি কিছু তথ্য দেবো বইয়ের বাইরে। হ্যাঁ, জসীমউদ্দীন অনেক পুরস্কার পেয়েছেন। তোমাদের বোর্ড বই লেখা আছে যে 21 পদক আর ডিলিটের কথা আছে, কিন্তু বাংলা একাডেমি যে পুরস্কার পায় বোর্ড বই লেখেনি। এবং কেন লেখেনি এটার কারণটা বলি। উনি 1969 সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন উনি জাতীয় কবি নির্বাচনের জন্য ক্যাবিনেটে প্রস্তাবনা দিয়েছিলেন, অনেকের নাম এসেছিল। তার মধ্যে জসীমউদ্দীনের নাম ছিল, কাজী নজরুল ইসলামের নাম ছিল, তারপরে জীবনানন্দ দাশ, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, প্রমুখ কবিদের নাম ছিল। তো সেখানে বঙ্গবন্ধু চূড়ান্তভাবে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির হিসেবে স্বীকৃতি দেন এবং ওনাকে ভারত থেকে বাংলাদেশে এনে নাগরিকত্ব তো দেয়, চিকিৎসার ব্যবস্থা করেন পিজি হাসপাতালে এবং তার পরিবারের ভরণ পোষণের জন্য ব্যবস্থা করেন। তখন এই জসীমউদ্দীন উনি একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন যে উনি জাতীয় কবি উপাধি না পাওয়ার কারণে। এই জন্য অভিমানে 1972 সালে বাংলা একাডেমি পুরস্কার উনি প্রত্যাখ্যান করেন। এই জন্য বোর্ড বইয়ে হয়তো লেখেন। এখানে শিক্ষার্থীবৃন্দ আর একটু তথ্য দেই। তোমরা জানো যে ওনার গ্রামে তো আছেই বাড়ি, ফরিদপুরে তাম্বুলখানা, এবং ঢাকায় কমলাপুর স্টেশনের পাশে ওনার আছে, দেখবা জসীমউদ্দীন রোড একটা আছে, ওনার বাড়ি আছে, এবং উত্তরেও একটা দেখবা যে জসীমউদ্দীন রোড রয়েছে। তা ওনাকে পল্লী কবি বলাতে উনি একটু মন খারাপ করেছিলেন প্রথমের দিকে।
যে আমি এত লেখাপড়া করেছি, কলকাতা ইউনিভার্সিটিতে উনি বাংলা মাস্টার্স করেছেন, হ্যাঁ, এবং ওখানে প্রভাষক পদে চাকরি করেছেন কলকাতা ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রভাষক পদে চাকরি করেছেন। ওনার নামে একটা হলও আছে ঢাকা ইউনিভার্সিটিতে, কবি জসিমউদ্দিন হল। পরে তো উনি সরকারি চাকরিতে কি ওখানে ট্রান্সফার হয়ে যান, ডিপুটি, এটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, এটা পদের নাম হচ্ছে সরকারি পোস্ট এটা, হ্যাঁ। বোর্ড বইয়ে এভাবে কোন পদে ডিরেক্টলি ওইভাবে নেই, হ্যাঁ। তবে আমি আগের স্লাইডে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, উনি যেহেতু সাহিত্যিক মানুষ, হ্যাঁ, উনি গানের একটা ইয়া ছিল, কালচারাল অফিসার হিসেবে উনি ছিলেন, হ্যাঁ, এখানে আমি দিয়েছি, দেখো। এটা হচ্ছে প্রাদেশিক সরকারের প্রচার বিভাগের পাবলিসিটি অফিসার, হ্যাঁ, এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ছিল। তো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, তো উনি পল্লীকবি উপাধি পাওয়ার কারণে খুব মন খারাপ করেছিলেন, কিন্তু পরে দেখলেন কিরে গ্রামের মানুষ, বাংলার মানুষ সবাই তো অন্তর দিয়ে আমাকে ভালোবাসেন, তখন উনি পল্লীকবি কি এই উপাধিটা অন্তর দিয়ে কি বরণ করে নিয়েছেন, খুশি হয়েছেন। আমরা বায়োগ্রাফিতে আরও অনেক কিছু জানতে পারবো, সময় কম, আমি টেনে যাচ্ছি, হ্যাঁ। এবং তার যে নকশিকাথার মাঠ, অসাধারণ একটা কাব্যগ্রন্থ। তোমরা জানো যে অস্ট্রেলিয়ার একজন রাইটার ইএম মিলফোর্ড, উনি এই বইটি বেশ ভালো প্রশংসা করেছেন। তোমাদেরকে আমি একটু জ্ঞাতার্থে জানাচ্ছি, বইটা উনি ইংলিশে অনুবাদ করেছেন, ফিল্ড অফ দি এমব্রয়ডারি কোয়েল্ট, হ্যাঁ, ইএম মিলফোর্ড এটা অনুবাদ করেছেন। এবং ওনার কবর কবিতা পড়ে ওনার যে শিক্ষক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের, তোমরা জানো ডক্টর দীনেশ চন্দ্র সেন, ডক্টর দীনেশ চন্দ্র সেন বলেছেন যে জসীমউদ্দিন, আমার কাছে বেদ যেমন পবিত্র গ্রন্থ মনে হয়, তোমার এই কবর কবিতা পড়লে আমার কাছে তেমনি পবিত্র মনে হয়। আসলে জসীমউদ্দিনের কবিতায় পল্লী প্রকৃতির অনেক ছোঁয়া রয়েছে। আমরা জানি হয়তো জীবনানন্দ দাশ লিখেছেন, তারপরে বাইরের দেশে ওয়ার্ডসওয়ার্থ লংফেলো লিখেছেন, তাই না? কিন্তু উনি আমাদের বাংলার যে গ্রাম বাংলার এই জিনিসগুলো, লোকজ উপাদানগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। এই জন্য তাকে আমরা পল্লীকবি উপাধি আমরা যে এটা বাংলা সাহিত্যের মানুষরা দিয়েছেন, এটা আমার মনে হয় উনিও গ্রহণ করেছেন আন্তরিকতার সাথে। ওকে, উনি মারা গেছেন 1976 সালে। উনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন, দেখো আমি এখানে স্লাইডে নিয়ে এসেছি। রাখালি, রঙ্গিলা নায়ের মাঝি, মাটির কান্না, নকশিকাথার মাঠ, বাঙালি হাসির গল্প, রাখালি, রূপাই, তারপর হচ্ছে মাটির কান্না, সজনবাদীর ঘাট, বেদের মেয়ে, অনেকগুলো। তার সকল কবিতা পল্লী প্রকৃতিকে নিয়ে, এজন্য তাকে পল্লীকবি বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই যে পল্লী জননী কবিতাটি, এই কবি জসীমউদ্দিনের রাখালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা জ্ঞানস্তরে আসতে পারে তোমাদের। দেখো রাখালি কাব্যগ্রন্থের যে বইয়ের প্রচ্ছদ এইভাবে আর কি, গরু এবং কয়েকজন ছেলে রয়েছে রাখাল। উদ্দিন বানানটা নিয়ে একটু কথা বলি। উদ্দিন কিন্তু আমাদের দ দ আলাদা হবে, আর কম্পিউটারে কিন্তু দ দ দিলে কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে। আমি হসন্ত দেইনি, দ আলাদা লিখেছি, হ্যাঁ, স্লাইডে দেখতে পারবো। আমরা কবিতাটা একটু শুনি, হ্যাঁ, তারপর আমি প্রত্যেকটা পংক্তি ব্যাখ্যা করব। তোমরা কবিতাটা শোনো। পল্লীকবি জসীমউদ্দিনের চির হৃদয়জয়ী কবিতা পল্লী জননী। রাত থম থম, স্তব্ধ নিঝুম, ঘন ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার। রুগ্ন ছেলের শিওরে বসিয়া একলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঝুলেছে চোখের পাতা। শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একলা পরাণ দোলে। ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদুডুবা হতে বহিছে কঠোর পচানো পাতার ঘ্রাণ। ছোট কুড়ে ঘর, বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিওরে বসিয়া মনে মনে মাতা গনিছেছে। ওকে শিক্ষার্থীবৃন্দ,
তোমরা পল্লী জননী কবিতার কিছু অংশ শুনলে। আমরা এবার কিছু শব্দার্থ যাই। দ্বীপ, তোমরা দেখো, সাজ মানে হচ্ছে সন্ধ্যা, আন্ধার হচ্ছে অন্ধকার, দ্বীপ হচ্ছে প্রদীপ, ছবি সহ দেখতেছো শব্দার্থ। শিওর হচ্ছে মাথা, রুগ্ন হচ্ছে অসুস্থ। এখানে গড় নিচে হসন্ত হবে, কিন্তু কম্পিউটার দিলে একসঙ্গে হয়ে যাচ্ছে, এই জন্য আমি হসন্ত এখানে দেইনি। পচান হচ্ছে পচে গেছে এমন নোংরা জায়গা আর কি। শিওরে মানে পাশে। আচ্ছা, নয়ন নীর হচ্ছে চোখের পানি, নীর মানে হচ্ছে বাসা, আরং হচ্ছে মেলা। তোমরা আশা করি শব্দার্থগুলো দেখলে, ছবি সহ দেখলে। এবার আমি পাঠ বিশ্লেষণে যাব। আমি প্রথমে বলে নেই, এই পল্লী জননী কবিতাটি একটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা। কবি জসীমউদ্দীন বেশিরভাগ কবিতায় ছন্দের অন্তমিল বিশেষ করে মাত্রাবৃত্ত ছন্দে লেখার চেষ্টা করেন। ওকে শিক্ষার্থীবৃন্দ, ভালো করে খেয়াল করো। রাত থম থম, স্তব্ধ নিঝুম, ঘোর ঘর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কথা সারাকার। রুগ্ন ছেলের শিওরে বসিয়া একলা জাগিছে মাতা, করুণ চাহুনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরোহী মায়ের একলা পরাণ দোলে। খেয়াল করে শিক্ষার্থীবৃন্দ, আমি পংক্তিগুলোকে তোমাদের অনুধাবনের জন্য, বোঝার জন্য, বোধগম্যের জন্য আমি ছবি নিয়ে এসেছি। আশা করি তোমাদের এতে সহজ হবে। তোমরা জানো যে সৃষ্টিকর্তা আমাদেরকে দিনও দিয়েছেন, রাত্রও দিয়েছেন, তাই না? রাত্রে সাধারণত বিশ্রামের জন্য, কিন্তু দেখো পল্লী মা এখানে সন্তানের জন্য জেগে আছে। চারদিকে অন্ধকার, তাই না? দেখো ঘুটঘুটে অন্ধকার। উনি এখানে আন্ধার শব্দটা ব্যবহার করেছেন। এটা একটি লোকজ শব্দ, আঞ্চলিক শব্দ। উনি কিন্তু অন্ধকার বলতে পারতেন। দেখো ছন্দের হয়তো মিল রাখা, তো এটা একটা অবশ্যই কারণ রয়েছে। পাশাপাশি উনি যে ওই মানে পরিবেশের আবহ সৃষ্টি করার জন্য এই আন্ধার শব্দটি পিক করেছেন, উনি অন্ধকার বলেননি। এরপরে দেখো যে রুগ্ন ছেলের শিওরে বসিয়া, দেখো ছেলে অসুস্থ, হ্যাঁ, মা যে কী জিনিস, যে দেখো পেটে ধারণ করেছে, তারপর এই যে প্রস্রাব পায়খানা পরিষ্কার করা থেকে শুরু করে কাপড় চোপড়, খাওয়া দাওয়া, এত টান। এবং মায়ের সঙ্গে সন্তানে একটা যেন, তোমরা জানো যে আমরা যখন মায়ের পেটে ছিলাম নাভি দিয়ে খাবার খেতাম, একটা অন্যরকম একটা সম্পর্ক রয়েছে। তারপর যখন এই পৃথিবীতে আমরা ভূমিষ্ঠ হই, নাভি কেটে দেওয়া হয়, কিন্তু তারপরও এটা মনে হয় ওয়্যারলেস মতন যে সংযোগ থেকেই যায়। আমি একবার গাজীপুরে, ওখানে একটা আগে প্রাইভেট ক্যাডেট কলেজে যখন আমি বাংলা প্রভাষক ছিলাম, তখন ক্যাডেটের সঙ্গে আমরা খেলতে গিয়ে এক মানে ক্যাডেটের হাত ভেঙে গেল, তা হাউমাউ করে কাঁদতেছে, হ্যাঁ, ধাক্কা খেয়ে হয়তো পড়ে গেছে। তো আমরা টিচার্স রুমে নিয়ে আসলাম, ফার্স্ট এড দিচ্ছি। তো ওই সময় ওর মা ফোন দিয়েছে। আমি অবাক হয়ে গেছি যে মা কি করে মানে বুঝতে বললো তারবিহীন। শুধু মোবাইলে বললো, স্যার আমার ছেলেটার সঙ্গে কতদিন ধরে কথা বলি না, খুব দেখতে ইচ্ছে করছে, প্লিজ স্যার দেন না। তখন আমরা বললাম প্যারেন্টস মিটিং ছাড়া তো সন্তানের সঙ্গে কথা বলা যাবে না। অনেক অনুরোধ করেছেন, কিন্তু ছেলে হাউমাগুড়ি কাঁদতেছে, আমরা কীভাবে দিই বলো? পরে সিদ্ধান্ত হলো যে না, এই মুহূর্তে কথা বলা দেওয়া যাবে না, তবে হ্যাঁ আগামীকাল যেন আসতে পারেন এটা বলা যেতে পারে। ওর ওই গার্ডিয়ান আগামীকাল আসতে পারবেন বলে অনেক খুশি হয়েছেন যে প্যারেন্টস মিটিং ছাড়াও আসা যাবে। এসে পরের দিন যখন আসলেন, হ্যাঁ, উনি তো ছেলেকে এই হাত বাঁধা দেখে, হ্যাঁ, আমরা ওখানে মেডিকেলে নিয়ে গেছিলাম, মা তো অজ্ঞান হয়ে গেছে। দেখো প্রত্যেকটা মা তার সন্তানকে কীভাবে ভালোবাসে, স্নেহ করে, মমতা করে, তাই না? ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, রক্তের টান বড় টান। তো এই মা যে রাত জেগে আছে, চোখের পাতা একদম কি খুবই টায়ার্ড ভাব। যেমন আমি কিন্তু আজকে রাত্রে এই স্লাইড তৈরি করতে আমি রাত্রে ঘুমাতে পারিনি। অন্যদিন ফজরের নামাজের পরে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আজকে স্লাইড তৈরি করতে হয়তো সুযোগ পাইনি। তো না ঘুমালে যে কি ক্ষতি হয় চোখের, হ্যাঁ। তো মা দেখো একদিন না কয়েকদিন উনি এভাবে রাত জেগে আছেন সন্তানের জন্য শুধু, তাই না? এবং দেখো তখন তো কারেন্ট ছিল না, একটা বাতি নিবু নিবু দিয়ে বোঝানো হচ্ছে যে তাহলে ওই সময় কি পরিবেশ, কি আবহাওয়া ছিল, তাই না?
এই তোমার এই যে আমরা যে অনেক সময় হারিকেন বা ধরো ন্যাম্পো কেউ বলি আঞ্চলিক ভাষায়, হ্যাঁ, এই আলো দিয়েই রাত যেন মা কি সন্তানের পাশে কি রাত্রি অতিবাহিত করতেছেন, মার মন এদিকে আনসান করতেছেন। এরপরে দেখো, ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ, কঠোর পচান পাতার ঘ্রাণ। ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিউরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এখানে মশার ছবি আমি নিয়ে এসেছি। তোমরা জানো যে নোংরা পরিবেশে মশা কি জন্মলাভ করে, এবং দেখা যায় যে অনেক সময় পরিষ্কার জায়গাতে হতে পারে, যেমন ফ্রিজের নিচে হতে পারে, ডাবের খোসায় হতে পারে। তো যাই হোক, এখানে যেহেতু এখানে পল্লীর কথা বলা হচ্ছে, তো ওই মায়ের যে মানে কথা বলা হচ্ছে, ওনার বাড়ির আশেপাশে একটু ডোবা ছিল। ডোবা বোঝো, আঞ্চলিক ভাষায় ডোবা বলে, কেউ কেউ পুকুর বলে। তো একটু নোংরা ছিল। তোমরা জানো যখন কচুরি বানা থাকে বা বিভিন্ন ধরনের গাছের পাতা পড়ে, হ্যাঁ, সেটা কী হয়ে যায়, একদম নষ্ট হয়ে গেছে, গন্ধ উঠে গেছে, তাই না? তো ওই ছোট কুড়ে ঘর, তোমরা তো জানো জসীমউদ্দীনের বেশিরভাগ কবিতা, আসমানি কবিতাও পড়েছে ওই কুড়ে ঘর নিয়ে লেখা, তাই না? আচ্ছা, তো বেড়ার ফাঁকেতে হয়তো সেখানে বাতাস আসতেছে এবং শীতকাল, হ্যাঁ, শিউরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। খেয়াল করো এখানে যে এদিকেই তার কুড়ে ঘরে বাতাস প্রবাহিত হচ্ছে এবং মা রাত্রে ভাবতেছে এই মনে হয় ছেলের আয়ু আর বেশি দিন নেই, কারণ মুমূর্ষু। চিকিৎসা ব্যবস্থা ওই সময় যে উন্নত চিকিৎসা ব্যবস্থা করবে টাকাও ছিল না তার, তাই না? আবার এদিকে যে ওই ছেলের বাবা হয়তো মারা গেছে, এই মা এখন একা কী করবে, খুবই টেনশনের মধ্যে রাত্রি পার করতেছে। এরপরে দেখো, ছেলে কয়, মা রে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না, এমনি করিয়া কেবা শুয়ে থাকে কবে। মা কয়, বাসারে চুপটু করিয়া ঘুমাতো একটিবার। ছেলে রেগে কয়, ঘুম যে আসে না কি করিব আমি তার, ঘুম যে আসে না কি করিব আমি তার। দেখো মা এবং ছেলের কথোপকথন হচ্ছে, হ্যাঁ, ডায়লগ। ছেলে বলতেছে যে মা কত রাত হয়েছে, হ্যাঁ, কখন সকাল হবে, অন্ধকার তার ভালো লাগতেছে না, তাই না? শুয়ে থাকতে আর ভালো লাগতেছে না। তোমরা জানো যে তোমরা যদি কখনো এর আগে যদি অসুস্থ হয়ে থাকো, অভিজ্ঞতা রয়েছে যে শুয়ে ভালো লাগে না, তাই না? তো একটু হয়তো বাইরে বেরাইলে ভালো লাগবে, তাই না? তো এই জন্য সন্তান তার মাকে বলতেছে। এখন মা এখন প্রত্যুত্তরে বলতেছে, বাসারে চুপটু করে ঘুমাতো, হ্যাঁ, কারণ এই রাত্রে কোথায় নিয়ে যাবে, তাই না? মায়ের তো সম্বল বেশি নেই, আর ধরো রাত হয়েছে, সকাল না হলে তো করার কিছু নেই। এই জন্য বলছে কত একটু ঘুমাতো। কিন্তু প্রত্যুত্তরে আবার ছেলে বলতেছে যে মা ঘুম যে আসে না, আমি কী করব। এখানে দেখো আমি প্রভাতের ছবি নিয়ে এসেছি, তাই না? আচ্ছা, যাই হোক, ছবিতে কিছুটা তোমরা গেস করতে পারতেছো। এরপরে দেখো, পাণ্ডুর গালে চুমু খায় মাতা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই স্বাদ। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ। খেয়াল করো, পাণ্ডুর ফ্যাকাশে, ঠিকভাবে তারা খায় না, পুষ্টির অভাব, এই জন্য মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তবু মা বারবার চুমু খাচ্ছে সন্তানকে, হ্যাঁ, এবং সারা শরীরে দেখা গেছে যে কে হাতে স্পর্শ করতেছে মমতা দিয়ে, যে বাবা মন মানে একটু ধৈর্য ধরো, হয়তো অনেক সান্ত্বনা বাণী শোনায় আর কি। এবং ছেলের সুস্থতার জন্য যে দেখো মা কিছু নিয়ত করেছে যে নামাজের ঘরে উনি মোমবাতি দিবেন, মানত করেছেন, দরগায় কিছু দানও করবেন। দরগা তো বোঝো অনেকে আল্লাহর ওলি পীরের দরগা রয়েছে, যদিও বর্তমানে অনেক ভণ্ডামি আছে, কিন্তু সব আল্লাহর ওলি তো আর ভণ্ডামি না, ওই সময় যারা ছিলেন ভালো ছিলেন। তো যাই হোক, তাদের অনুসারে হয়তো কেউ কেউ খারাপ হয়ে গেছে। তখন ছেলেরা তাহারে ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ। মা এই সন্তানের জন্য দেখো কিভাবে কান্নাকাটি করতেছে। তোমরা ক্লাস 9-10 আগের সিলেবাসে ছিল আমার সন্তান, পড়েছ হয়তো, যে ঈশ্বরী পাটনি ভারতচন্দ্র রায় গুণাকর কি চমৎকারভাবে লিখেছেন যে দেখো যে সন্তানের জন্য উনি কী বলেছেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কি চমৎকার কথা, তাই না? আরও অনেক ইয়ে আছে, তোমরা হয়তো গোলাম মোস্তফার ইয়ে পড়েছ, যে ওখানে
একজন সন্তান হুমায়ুন সম্রাট বাবুর সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দেন যে হে আল্লাহ আমার জীবন নাও তবু আমার সন্তানকে কি সুস্থ করে দেন, এবং সত্যি সত্যি তাই হয়েছে। সম্রাট হুমায়ুন অসুস্থ হয়েছেন এবং সম্রাট বাবুর অসুস্থ হয়েছেন এবং হুমায়ুন সুস্থ হয়ে গেছেন, ছেলে সুস্থ হয়ে গেছেন। জীবন বিনিময় কবিতা ছিল আগে, এটা সিলেবাসে এখন নেই। তো সন্তানের জন্য প্রত্যেক মা বাবা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, তাই না? আচ্ছা, তো এই যে উনি নিয়ত করেছেন, মানত করেছেন যে তার সন্তান যেন সুস্থ হয়, ঠিক আছে? ওকে, এবার দেখো, ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর। দেখো, উনি মুসলমান ঘরের, হয়তো এই কারণে আল্লাহ রসুলের কথা উনি স্মরণ করেছেন, কিন্তু উনি আবার একজনকে বলেছেন যে ভালো করে দাও পীর। আসলে পীরের কোনো ক্ষমতা নেই, হয়তো ওই সময় তারা বেশি শিক্ষিত ছিল না, এলেম ছিল না, এই জন্য পীরের কাছেও কি মানে হয়তো দোয়া চাইতে পারে, কিন্তু পীরের ওইভাবে ক্ষমতা থাকে না সাধারণত। কিন্তু কবি জসিমউদ্দিন যে তৎকালীন সমাজের ওই সমাজের যে বাস্তবতা ওইটাই তুলে ধরার জন্য উনি পীরের কথাও তুলে ধরেছেন। এবং এই যে আল্লাহ রসুল পীরের কথা বলতে বলতে ওনার চোখ দেখি পানি পড়ে যাচ্ছে, তাই না? ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কিছু। এরপরে দেখো, বাঁশবনে বসি ডাকে কানাকুয়ো রাতের আধার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পরে সুপারির বন হেলি। খেয়াল করো, বাদুর সাধারণত দেখতে পায় না। আমাদের মানুষের যেমন রড কোষ আছে, আমরা দিনে দেখতে পাই, রাত্রে দেখতে পাই না, কোন কোষ আমাদের নেই। আবার দেখবা যে কুকুর, বিড়াল, বাঘ এরা দিনও দেখতে পারে, রাত্রেও দেখতে পারে, ওদের রড কোষ কোন কোষ আছে, কিন্তু বাদুর কিন্তু নেই। বাদুর কী করে? তার যে পাখা আছে, ঝাপটানি শব্দ করে, প্রতিধ্বনির মাধ্যমে শুনতে পায় এবং তার অভীষ্ট লক্ষ্যে যেতে পারে। এখন দেখো, এই যে বাঁশ বনে, গ্রামে তো বাঁশ বন থাকেই, তো কানাকুয়ো, এটা একটু নেগেটিভ অর্থেই না হচ্ছে যে হয়তো কোনো খারাপ সংবাদ হিসাবে, যে এই অন্ধকারে আর বাদুর যে ঝাপটানি শব্দ করতেছে সুপারির বনের মধ্যে, কী যে তার সন্তানের হয়, যেহেতু সন্তান তো মুমূর্ষু। তখন আবার বলতেছে উনি, দেখো, চলে বনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি, দুঃ ছাই কী বা শঙ্কায় মার পরাণ উঠেছে বলি। মানে উনি নেতিবাচক কথা ভাবতেছেন, আবার দূর এগুলো নিয়ে কী ভাবতেছি, আমার সন্তানকে নিয়ে আমি এগুলো কী ভাবতেছি, আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থ করে দেয়। মানে হারাতে চাচ্ছেন না সন্তানকে। এরপরে দেখো, যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে, বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে ঝাল বনে। খেয়াল করো এখানে যে সন্তানকে উনি ভালো হওয়ার জন্য, আরোগ্য লাভের জন্য উনি আল্লাহ রসুল পীরের কাছে দোয়া করেছেন, তাই না? এবং উনি মাঝে মাঝে তো কিছুটা সংশয় মানে অনুভব করছেন যে কখন বা আমার সন্তানের কি দুঃসংবাদ আসে, কিন্তু আবার বলছেন দূর কীগুলো আজে বাজে চিন্তা করতেছি, বালা এগুলো দূর হয়ে যাক, আমার সন্তান আল্লাহর মধ্যে সুস্থ হয়ে যাবে। এবার দেখো, ছেলে কয় মাগো পায়ে পড়ি বলো, ভালো যদি হই কাল, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। তার মানে হয়তো মা মাঝে মাঝে বকুনি দেয় সন্তানকে, খেলতে গিয়ে দেখা যায় সন্ধ্যা পার হয়েছে, আসে না। এই জন্য ছেলে মাকে বলছে যে আমি আমাদের যে বাড়ির পাশে করিমের সাথে আমি খেলা করবো, তুমি তো গালাগালি করবে না তো? সুস্থ হলে সে এটা খেলতে যাচ্ছে আর কি, তেমন তারও একটা সুস্থ একটা আশা। এবং আমি দেখো ছবির মধ্যে দেখো গ্রামের কিছু খেলার স্মৃতির কথা নিয়ে এসেছে, যেমন ঘুড়ির কথা নিয়ে আসছি। এগুলো অ্যাকচুয়ালি নস্টালজি অনুভূতি। ছোটোবেলায় তোমরা ছিলে, আরও ছোটোতে এগুলো দেখেছ। আচ্ছা মা বলো, এমন হয় না রহিম চাচার ঝাড়া, এখনই আমারই এত রোগ হতে করিতে পারে তো খাড়া। মাকে বলবো সেই রুগ্ন ছেলের মুখে পানে আঁখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। খেয়াল করো, সন্তান অর্থাৎ ছেলেটা সুস্থ হতে যাচ্ছে, তা এখন বলতেছে যে মা রহিম চাচা আগে মানে চিকিৎসা ব্যবস্থা ঝাড়ফুঁকটা কি বেশি ব্যবহার ছিল, এটা আল্লাহ রসুলের যুগে ছিল, ঝাড়ফুঁক কিন্তু সুন্নত, খারাপ না। কিন্তু কিছু কিছু জটিল রোগে আমাদের অবশ্যই হাসপাতালে যেতে হবে, কী কয় ডাক্তারের পরামর্শ নিতে হবে, কিন্তু তারপরও সর্বোপরি মহান আল্লাহর উপর ভরসা থাকতে হবে। তো এখানে ছেলেটি দেখো, রহিম চাচা হয়তো উনি একজন ইমানদার লোক,
মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, হয়তো নামাজও পড়ান, ঝাড় ফুঁক দেন। তো ওনার কি একটু আহ্বান করতে চাচ্ছেন যে মা একটু নিয়ে আসো তো চাচাকে, আমাকে ঝাড় ফুঁক দিলাম আমি মনে হয় এত সুস্থ হয়ে যাব। হ্যাঁ, মা কেবল বসি রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। মা শুধু ছেলের কথা শুনতেছে, কি করবে অসহায় মা। হ্যাঁ, এরপরে দেখো, শোনো মা, আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, রাখিও ঢ্যাপের মোয়া বেঁধে তুমি সাত নরি শিকা ভরে, খেজুরে গুড়ের নয়া পাটালিতে হুরুমের কোলা ভরে, ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সুমুখ পরে। দেখো, ছেলে অসুস্থ, কিন্তু সে সুস্থ হওয়ার পর কী কী করবে তার একটা চার্ট দিয়ে দিছে, তাই না? সে ঘুড়ি লাঠাই, দেখো এখানে ছবি নিয়ে এসছে আমি, এবং সে যে মোয়া খাবে, যে মুড়ির মোয়াগুলো, হ্যাঁ, এগুলো শিকার মধ্যে রাখবে। শিকা দেখো যে কি উঁচু, হ্যাঁ, ওগুলোতে সাধারণত বিড়াল উঠতে পারে না, ইঁদুর উঠতে পারে না, মানে খাবারটা নিরাপদে থাকে। মোয়া, হ্যাঁ, এগুলো মায়ের কাছে কি, এগুলো একটা বলবো যে তার তালিকা দিচ্ছে আর কি, খাবার তালিকা। হ্যাঁ, এরপরে দেখো, ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত, বাহিরিতে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত, রুগ্ন ছেলের শিওরে বসিয়া কত কথা মনে পড়ে, কত কথা পড়ে মনে, কোনো দিন সে যে মায়েরে না বলে গিয়েছিল দূর বনে। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, যে মা এবং ছেলে কথোপকথন কিন্তু রাত্রে চলছে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে ছেলে কি চুপ হয়ে যায়, অত ঘুম ধরে গেছে তার, তাই না? মা তবু আস্তে আস্তে কে মাথা হাত বুলিয়ে দিচ্ছে, এবং বাইরের যে আবহাওয়াটা দেখো, জোনাকি হয়তো পোকার কিছুটা আছে, তা জোনাকি আলো রয়েছে, হ্যাঁ, কিন্তু থমথম কালো রাত। আমি ছবিতে নিয়ে এসেছি, দেখো, রুগ্ন ছেলের শিওরে বসিয়া কত কথা পড়ে মনে। মা এখন এই রুগ্ন ছেলের অনেক কথা, অতীতের কথা মনে করতেছে, এবং তার ছেলে তাকে না বলে সহজে দূরে বনে যায়নি আর কি। ও এখানে কোনোদিন সে যে মায়েরে না বলে গিয়েছিল দুর্বনে, অর্থাৎ সাধারণত বলে যায় মাকে যে মা আমি অমুকখানে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু দেরি হলে তো মা তো কি টেনশন করবে, বিশেষ করে সন্ধ্যার পর, তাই না? সাজ হয়ে গেল তবু আসে না কো, আই ঢাই মার প্রাণ, হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান, এককোষ ভরা বেথুল তাহার ঝামুর ঝুমুর বাজে, ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি এমনই কে গালি সাজে। খেয়াল করো, এখানে ছবিতে খেয়াল করো, ছেলেটা সাধারণত দুরন্ত মনে হয়, দেখো যে পাখির বাসা খোঁজে, তারপর হচ্ছে কোথায় গাছে কী রয়েছে, বন্ধুদের সঙ্গে অনেক লোকজ খেলাগুলো খেলে, তাই না? খেলতে খেলতে দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে, তবু আসতেছে না, সাজ মানে সন্ধ্যা, কিন্তু আসলে একবার হর্ষে মানে আনন্দে গান গাইতে গেতে আসছে, হ্যাঁ, এবং কোচের মধ্যে, হ্যাঁ, বেথুল তাহার ঝামুর ঝুমুর বাজে, হ্যাঁ, একটু শব্দ করে আসতেছে। তখন মা বলছে ওরে মুখ পোড়া কোথায় গেছিল। আসলে মুখ পোড়াটা একটা আদর অর্থে গাল, এটা খারাপ অর্থে নেওয়া যাবে না। প্রত্যেক মা সন্তানকে একটু বকা দিলে ওটা আদর অর্থে নিতে হবে, হ্যাঁ, যে মুখ পোড়া অর্থে বলছে আর কি, যে এমনি কালি সাজে, অর্থাৎ সন্ধ্যা গেছে তুই এত দেরিতে আসলি। হ্যাঁ, এবার দেখো, কত কথা আস মনে পড়ে তার, গরিবের ঘর তার, ছোটোখাটো কত বায়না ছেলের পারে নাই মিটাবার, আরঙ্গের দিনে পুতুল কিনিতে পয়সা জুটেনি তাই, বলেছে আমরা মুসলমানের আরং দেখিতে নাই। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, মায়ের সম্বল নেই, অর্থনৈতিক দিক দিয়ে খুবই করুণ অবস্থা। তো এখন ছেলে তো ঘুমিয়ে গেছে, মা এখন অনেক কিছু মনে করতেছে, গরিবের ঘর, স্বামীও নেই, তাই না? এখন ছেলে যে ছোটোখাটো বায়না করে যে আরঙ্গে যাবে, গ্রামে যে মেলাগুলো হয় সাধারণত হাট বাজারে, সেখানে সে পুতুল কিনতে চাইছিল, কিন্তু ওটারও তো টাকা পয়সার সামর্থ্য নেই, কীভাবে মা দিবে? হ্যাঁ, এই জন্য মা এখন বলতেছে বাবা ওই আরঙ্গে যাওয়ার দরকার নেই, মুসলমানদের ওখানে যাওয়া ঠিক হবে না, ওখানে সাধারণত হিন্দুরা যাবে, হ্যাঁ, কারণ আরং মেলায় হিন্দুদের অনেক কিছু জিনিস থাকে, সংস্কৃতির দিক দিয়ে ওরা এই ধরনের বেশি আর কি এগিয়ে রয়েছে। তো মা এখন টাকা নেই ঢাকার জন্য, সে কি করতেছে যে মুসলমানের দেখা নেই, হ্যাঁ, দেখা যাবে না, তাই না? এটা হচ্ছে শিরকি বা কুফরি কাজ হতে পারে, এই জন্য নিষেধ করতেছে। ছেলে না পাল্টা বলতেছে কি, দেখো, করিম যে গেল আজিজ চলিল এমনই প্রশ্নমালা, উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, করিম আসলে এটা আব্দুল করিম হবে এবং আব্দুল আজিজ হবে, কারণ করিম এবং আজিজ আল্লাহর আসমাউল হোসনা গুণবাচক নাম। কবি হয়তো ছন্দ মিলানোর জন্য
এখানে আব্দুল কথাটা বললেননি, শুধু করিম মাজেদ বলছে। এটা মুসলমান ঘরের সন্তান। তো মা যে একটু আগে অজুহাত দিল যে মুসলমানদের আড়ং দেখতে নেই, হ্যাঁ ওখানে কুফরি শিরকি হতে পারে, তখন সে পাল্টা জবাব দিল ছেলে, কেন করিম মাজেদ যে গেল তা ওরা কি মুসলমান না? হ্যাঁ মা কি উত্তর দিবে? মা তখন আরও কষ্টে কি দ্বিগুণ বাড়িতে জ্বালা, মানে আগে বলেছিল আর কি কথাগুলো। এবার দেখো, আজও রোগে তার পথ্য জটিনি, ওষুধ হয়নি আনা, ঝরে কাপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা। পথ্য মানে ওষুধ, টাকা পয়সা নয়, কী ওষুধ আনবে? আমি এখানে দেখো কবিরাজের কিছু চিকিৎসার নিয়ে আসছি পথ্য হিসাবে, তা কিনতে পারেনি মা ছেলের চিকিৎসার জন্য, ঠিক আছে। কিন্তু একটা পাখি যেমন তার ছানাকে আগলে রাখে, ডানা দিয়ে আগলে রাখে, তোমরা খেয়াল করো বৃষ্টি যখন হয় তখন দেখবা যে শুধু পাখি না, এটা মুরগির ক্ষেত্রেও দেখবা, হ্যাঁ, যে পাখা দিয়ে বাচ্চাকে ভেতরে রেখে দেয় নিরাপত্তার জন্য, হ্যাঁ। তো মা তেমনি তার সন্তানকে যেন আগলে রাখতে যাচ্ছেন, মায়ের ডানা বলতে এখানে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে। কি কত প্যাথেটিক দেখো, অর্থনীতির সমস্যা থাকলে কি হয়। এরপর দেখো, ঘরে চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণী সুর, মরণের দূত এলো বুঝি হায়, হাকে মায় দূর দূর। দেখো এই জায়গায় হুতুম পেছার আমি একটা ছবি নিয়ে আসছি, এটা সাধারণত অশুভ লক্ষণের একটা প্রতীকী রূপ। কবি এখানে নেতিবাচক প্রতীকী রূপ হিসেবে আনার জন্য এটা বলেছেন। তো মা ভাবতেছে যে কিরে হুতুম পেছার ডাক, হ্যাঁ, বাড়ির পাশে মনে হয় মরণের দূত এখানে আজরাইল, মালাকুল মউত। তোমরা জানো যে কুল্লু নাফসুন জায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মা ভাবতেছে আমার সন্তান ইরিয়াল্লাহ মুমূর্ষু, কখন যে মারা যায়, আজরাইলকে আসতেছে নাকি? তখন বলছে দূর, এগুলো কী চিন্তা করছিস, যা দূর হ দূর হ। হ্যাঁ ওকে, মা কখনো খারাপ চিন্তা করতেছে, আবার নিজেকে সান্ত্বনাও দিচ্ছে, দেখো নিজেকে নিজে। পচা ডোবা হতে বিরোহিনী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি, কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। খেয়াল করে শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো আমি কয়েকজন ছেলের ছবি নিয়ে আসছি। এটা পাখির বাসার মধ্যে ঢিল ছড়ে, অনেক সময় নিজেও নিয়ে আসে। কিন্তু প্রত্যেক প্রাণী তার সন্তানকে কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে, সেটা হতে পারে অন্য প্রাণী। তো এখানে এই যে তোমার একটা পাখি, এখানে ধরো বিরোহিনী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি, এটা ডাহুক পাখি ধরো, তার বাচ্চাকে চুরি করছে ছোটো বাচ্চারা, যে গ্রামের ছেলেরা। এখন বাচ্চা নেই, যেন মা মানে একটু ডাকতেছে ঝুরি, প্যাথেটিক মানে কষ্টে ডাকতেছে, সন্তান নাই। এখন এই দৃশ্যটা দেখো, কবিতার চিত্রকল্প দেখো, কবিতা যখন উপমা থাকে, চিত্রকল্প থাকে। কবি এখন দেখো ডাহুক পাখি দেখুন তার বাচ্চাকে হারিয়ে কেমন বেদনায় ডাকতেছে। এখন মা ভাবতেছে কিরে আমার ছেলেও যদি আবার হারিয়ে যায়। এই খ্রিস্টান ছেলেরা যেমন বাচ্চা চুরি করেছে, এখন এখানে বাচ্চা চুরি বলতে তার সন্তান যদি মারা যায়, সন্তান হারা হয়, তখন মায়ের কী হবে, তাই না? মায়ের এগুলো নেতিবাচক কল্পনা আসতেছে মনে মনে। দেখো, ফেরে ভন ভন মশা দলে দলে, বুড়ো পাতা ঝরে বনে, ফোটায় ফোটায় পাতা চোয়া জল ঝরিছে তাহার শোনে। দেখো তোমরা জানো যে সাধারণত ময়লা যেখানে হয় সেখানে মশা তো অবশ্যই হবে, তাই না? আরও গাছে পাতা পড়ে, সেখানে আরও পচে ফসিল হয়ে যায়, জীবাশ্ম হয়ে যায়। হ্যাঁ, এই জন্য ভন ভন মশা ওখানে করে। এবং ফোটায় ফোটায় পাতা চোয়া জল ঝরিছে তাহার শোনে, নিশ্চয়ই উপরে যে মানে থেকে শিশির হতো জলগুলো আস্তে আস্তে নিচের দিকে পড়ে যায়। এরপর দেখো, রুগ্ন ছেলের শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা, সম্মুখে তার ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা, পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ, বাতাসে জমায় খেল, আধারের সাথে জুঝিয়া তাহার ফুরিয়া এসেছে তেল। খেয়াল কর শিক্ষার্থীবৃন্দ, কত প্যাথেটিক দেখো, যে মা ওই রুগ্ন ছেলের পাশে বসে আছে, তাই না? উনি এখানে দেখো সম্মুখে তার ঘোর কুজ্ঝটি, কুজ্ঝটি হচ্ছে কুটঝটিকা, কুয়াশা অর্থে, এটা নেতিবাচক অর্থে, এটাও মৃত্যুকে আশঙ্কা করতেছে। কুজ্ঝটিকা মহাকাল মানে মৃত্যুকেই বোঝানো হচ্ছে। রাত পাতা যেন সন্তান মুমূর্ষু, কখন মারা যায়, অ্যাবাউট টু ডাই, কখন মারা যায়, তাই না? পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ, বাতাসে জমায় খেল, গরিব মানুষ ওই যে প্রদীপ জ্বালিয়েছে, কারেন্ট তো ওই সময় ছিল না, আঁধারের সাথে মানে অন্ধকার, জুজিয়া তাহার ফুরে এসেছে তেল। মানে যেমন আমরা আধার অন্ধকার দূরীভূতের জন্য যেমন ধরো এই প্রদীপ বা হারিকেন ল্যাম্প জ্বালাই, এটা একটা যখন তেল শেষ হয়ে যায় তো প্রদীপ নিভে যায়। এখন মা ভাবতেছে আমার সন্তান
কবে যেন আমার কাছ থেকে হয়তো আত্মাটা আল্লাহর কাছে পরমাত্মার কাছে চলে যাবে। হ্যাঁ, এই যে একটা মনের মধ্যে একটা সংশয়, অর্থাৎ সন্তানকে হারাতে চাচ্ছে না, তাই না? সন্তানকে বুকের মধ্যে কাছেই রেখে দিতে যাচ্ছে। এই যে সন্তানের প্রতি মায়ের যে মমত্ববোধ, ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, এটা শাশ্বত ভালোবাসা। সারা বিশ্বের যত মা রয়েছে, হ্যাঁ, এই আমরা মমতা দিকটি আমরা খুঁজে পাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু তোমাদেরকে আচ্ছা, আমরা এই কবিতার যে দিকগুলো পেলাম একটু আলোচনা করি। তাহলে কি পেলাম দেখো। প্রথমেই ধরো দারিদ্র বা দরিদ্রতা। তারপর আমি কি লিখে দেবো? একটু লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দিকগুলো দেখো, ভাব বা দিক। এটা কি লেখে না? এক নম্বর, দারিদ্র অথবা দরিদ্রতা। তোমরা জানো যে একটি হচ্ছে বিশেষ্য আর একটা বিশেষণ, তা থাকলে নাউন বিশেষ্য হয়, তাই না? এরপর আসো যে সন্তানের প্রতি মায়ের প্রগাঢ় কি মমতা, তাই না? 3, তারপর দিতে পারো যে দুরন্তপনা, ছেলেটা দুরন্তপনা ছিল, তাই না? দুরন্তপনা ছিল। তারপর হচ্ছে অসুস্থ ছিল, অসুস্থ ছিল। আচ্ছা, এবার আসো মৃত্যুর আশঙ্কা ছিল, মৃত্যুর আশঙ্কা, আশঙ্কা, তাই না? মোটামুটি 5টি দিক, আরও দিক রয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, সময় কম, আমি অন্য স্লাইড দেখাবো তোমাদেরকে। কিছু জ্ঞানস্ত্র প্রশ্ন ধরি। হ্যাঁ, কবি জসীমউদ্দিনকে পল্লী কবি বলা হয় কেন বলো তো? কারণ উনি পল্লী প্রকৃতি নিয়ে কবিতা লিখেছেন, তাই না? কবিতা শুধু না, ওনার গল্প বলো, তারপর হচ্ছে তার যে অনুবাদ গ্রন্থ রয়েছে, মানে পল্লীকে নিয়ে ওনার বেসটা হচ্ছে। হ্যাঁ, কবি জসীমউদ্দিনের উল্লেখযোগ্য 2টি কাব্যের নাম বলো। যেমন নকশিকাঁথার মাঠ, তাই না? সুজন বাদিয়ার ঘাট। কবর কবিতাটি কখন প্রকাশিত হয়েছিল? উনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় মাস্টার্স বা স্নাতকোত্তর মানে উনি পড়তেন, তখন এই কবর কবিতাটি কি বোর্ডের বইয়ে সংযুক্ত করা হয়। জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনী গ্রন্থটির নাম কি? একটি তার ভ্রমণ কাহিনী রয়েছে, সেটা হচ্ছে চলে মুসাফির, চলে মুসাফির। তোমাদের একটু গ্রুপ ওয়ার্কের মতন দেই, খেয়াল করো। এই যে যে তার যে কাব্যগ্রন্থগুলো দেখলে, এটা কোন টাইপের? এটা কি কাব্যধর্মী নাকি খণ্ড কবিতা কাহিনী? এগুলো দেখো। এই যে নকশিকাঁথার মাঠ হচ্ছে কাহিনী কাব্য, সুজন বাদিয়ার ঘাট কাহিনী কাব্য, মা যে জননী কান্দে কাহিনী কাব্য, সাকিনা কাহিনী কাব্য, আর খণ্ডকাব্য হচ্ছে রাখালি, বালুচর, ধানক্ষেত, মাটির কান্না। ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি কিছু আরও জ্ঞানস্ত্র প্রশ্ন করি। যে জসীমউদ্দিনের জন্ম কোথায়? তোমরা জানো যে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে, তাই না? পল্লীকবি জসীমউদ্দিনের একটি কাব্যগ্রন্থের নাম বলো। যেমন রাখালি। পল্লী জননী কবিতা কে রুগ্ন? ছেলে বা সন্তান, তাই না? আচ্ছা, এবার তোমাদেরকে আমি করি, মূল্যায়নে যাই। হ্যাঁ, বাঁশবনে বসে কোন পাখি ডাকে? কানাকুয়ো। ফুরায়ে এসেছে তেল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? ছেলের জীবনাবসান আসন্ন, তাই না? আচ্ছা, পল্লী জননী কবিতায় সম্মুখে তার ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা চরণীতে কি প্রকাশ পেয়েছে? খেয়াল করো, যা প্রকাশ পেয়েছে এটা একটা অভিনয় তত্ত্বভিত্তিক প্রশ্ন। তো এখানে একই হবে, সন্তানের মৃত্যুর আশঙ্কা এবং নিরাশার নিস্তবতা। তোমাদের একটি বাড়ির কাজ দেই। এটা কিন্তু কবি জসীমউদ্দিনের বাড়ি, তোমরা হয়তো স্লাইডে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি অনুধাবনের 3টি প্রশ্ন দিচ্ছি। মায়ের মুখ নয়নের জলে ভেসে যায় কেন? আজও রোগে তার পথ্য জোটেনি
পথ্য না জোটার কারণ কি? বিরহী মায়ের একলা পরাণ দোলে কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে যাওয়ার আগে কিছু কথা বলি। মা বাবাকে তোমরা অবশ্যই কি শ্রদ্ধার সঙ্গে দেখবে, তাদের কথা মেনে চলবে, কারণ হাদিসে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সহিহ হাদিস। আবার আর এক হাদিস আছে যে বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। এই জন্য মা বাবাকে কী করতে হবে? শ্রদ্ধা করতে হবে, তাদের কথা অনুযায়ী চলতে হবে, তাই না? কারণ মাদের যে মা বাবাদের ভালোবাসাটা অকৃত্রিম ভালোবাসা, খাঁটি ভালোবাসা, ঠিক আছে? তো আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি এটাই বলবো যে তোমরা অবশ্যই মা বাবাকে কি সম্মান করবে, তাদের কথা অনুযায়ী কাজ করবে। আমি যাওয়ার আগে একটি গান দিয়ে বিদায় নেব। আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, बिजली